গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে বুঝতেই পারছেন থাম্বনেল দেখে যে হ্যাঁ, আজকে রজনীগন্ধা ফুল নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি রজনীগন্ধা ফুল এমনই একটা ফুল যে এটা ভালো লাগে না, ভালোবাসে না এরকম মানুষের সংখ্যা খুবই কম, তাই না? তো সেই ফুল গাছ যদি একটা আমাদের বা দুটো আমাদের বাগানে রাখা যায় তাতে সেটা তো খুবই ভালো কথা। কারণ এই যে ধরুন রজনীগন্ধা বা গন্ধরাজ বা কামিনী আর বেলজুই তো আছেই, এই ধরনের ফুল গাছগুলো ফুল যেমন দেবে, বাগান যেমন আলো হয়ে থাকবে, তার সাথে সাথে উপরি পাওনা হচ্ছে এর মিষ্টি গন্ধ। তো এটা আমরা সবাই জানি। আর হ্যাঁ, আর একটা গাছের নাম বাদ দেওয়া যায় না, সেটা হচ্ছে হাসনাহানা। তবে কি বলুন তো, হাসনাহানা গাছটা ইদানিং যাবৎ যা দেখছি এটা একটা মানে দামি গাছের পর্যায়ে চলে গেছে। কিন্তু আমরা ছোটবেলায় জেনারেলি আমি যেটা দেখেছি এটা কিন্তু একটা জংলি গাছ এই হিসেবেই কিন্তু কনসিডার করতাম ছোটবেলাতে এই গাছটাকে। তো যাই হোক, এখন যখন সে দামি গাছেই যাক আর মানে কমন গাছেই থাকুক, গাছটার ফুলগুলোর গন্ধ কিন্তু দুর্দান্ত, তাই না? তো এই সব ধরনের কিছু গাছ এই বর্ষাকালে যদি আমাদের বাগানে থাকে তাহলে তো আর বলার কথা নয়। তো চলুন আজকে এই রজনীগন্ধা ফুল নিয়ে আলোচনা করা যাক, মানে কিভাবে কি পরিচর্যার মাধ্যমে আমরা অনেক স্টিক রজনীগন্ধা গাছ থেকে বের করতে পারবো, আর তার সাথে সাথে ফুল তো অবশ্যই। তো চলুন দেরি না করে সেই সব বিষয়ে আলোচনা করি। চলুন। তো দেখুন, আপাতত আমার বাগানে রজনীগন্ধা গাছ দুটো আছে এবং দুটোর থেকেই কিন্তু দেখুন স্টিক বেরোনো শুরু হয়ে গেছে এবং খুব শীঘ্রই ফুল ফুটবে। তো এই প্রসঙ্গে প্রথমেই যেটা বলবো যে এখন যারা আপনাদের বাগানে রজনীগন্ধা গাছ আনতে চাইছেন বা রাখতে চাইছেন, তো সেক্ষেত্রে বাল্ব কালেক্ট না করে যদি একদম গাছই কালেক্ট করে নেন তাহলে মনে হয় বেটার হবে। তার কারণ কি, দেখুন, বাল্ব তো প্রথমত বলে নিই যে যারা বাল্ব কিনবেন তারা সেক্ষেত্রে একটু পুরুষ্টু মানে খুব ভালো বড় দেখে যে বাল্বগুলো হবে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। কারণ সেগুলো না নিলে ছোট বাল্ব থেকে গাছ বেরিয়ে তারপর সেই গাছে ফুল আসা মানে এই সিজনে তো এক কথা ইম্পসিবলই হবে। আর যদি চেষ্টা করেন যে বাল্বটা অ্যাভয়েড করে গাছ নিয়ে নিতে একবারে, এবং নার্সারিতে এখন খুব সুন্দর সুন্দর একদম রেডি গাছ পাওয়া যায়, তো সেগুলো যদি নিয়ে নেন তাহলে এই সিজনে কিন্তু একটা ফুল পাওয়ার সম্ভাবনা আছে। কারণ বাল্ব থেকে গাছ হবে, তারপর সেই গাছ বড় হয়ে স্টিক বেরোতে অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু। তো সেক্ষেত্রে আমি বলবো যদি এই সিজনে চান তো বাল্বটা অ্যাভয়েড করে গাছ কেনার দিকেই কনসেন্ট্রেটটা করুন আর কি। তো এ তো গেল গাছ কেনার ব্যাপার। এবার আর একটা জিনিস আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে গাছ কেনার সময়, সেটা হচ্ছে রজনীগন্ধা কিন্তু অনেক ভ্যারাইটি হয়, মানে সিঙ্গেল পাপড়ি, ডাবল পাপড়ি। তো সেক্ষেত্রে আপনি কিন্তু নার্সারিতে জিজ্ঞেস করে নেবেন যে আপনাকে কি ধরনের গাছ দেওয়া হচ্ছে। তো আপনার যেটা চয়েস থাকবে সেই অনুযায়ী বলে সেই গাছটা কালেক্ট করে নেবেন। এবার যেটা বলবো যে মাটি বা গাছ নিয়ে আসার পর যদি গাছটাকে আপনারা রিপোর্ট করতে চান বা যদি বাল্ব নিয়ে এসে সেই বাল্বটাই বসাতে চাইছেন, তাহলে কি ধরনের মাটি বা সয়েল মিডিয়া রেডি করবেন আর কি। তো দেখুন, রজনীগন্ধা এমনই একটা গাছ যে গাছটা খুব বেশি জল কিন্তু পছন্দ করে না। তো এখন বর্ষাকাল, কিছু করারও নেই, না চাইতেও ওরা প্রচুর জল পাবে। তো মোটামুটি মাটিটা এমনভাবে রেডি করবেন তাতে যাতে একটু বালির পরিমাণটা বেশি থাকে। একটু মানে যে লাল যে বাড়ি তৈরির বালি সেই বালিটা অ্যাড করে দেবেন প্লেন গার্ডেন সয়েলের সাথে। আর যেটা করবেন একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দেবেন। আর একটা ব্যাপার আমি বলবো যে আমি যেটা করে থাকি, যেহেতু বর্ষাকালে পোকামাকড়ের উপদ্রবটা একটু বেশি হয়, তো সেক্ষেত্রে যেহেতু একদম ছোট গাছ বা বাল্ব নিয়ে এসে আমরা বসাচ্ছি, তো সেক্ষেত্রে সেটা খুবই সেন্সিটিভ থাকে। তো সেই কারণে যদি মাটিটা যখন রেডি করছেন তার মধ্যে একটু সামান্য পরিমাণ নিম খোল অ্যাড করে নিন, তাহলে কি হবে, পোকামাকড় বা পিঁপড়ে এই জাতীয় জিনিসগুলোর অ্যাটাকটা কিন্তু তুলনামূলকভাবে কম হবে। তো এইভাবে মাটিটা রেডি করুন। আর যদি পসিবল হয় টাইকোডার্মা যদি আপনাদের হাতের কাছে থেকে থাকে তাহলে সেটা অ্যাড করে দিন। এই যে দেখুন, আমি যেমন কিছুটা টাইকোডার্মা এইভাবে ছড়িয়ে দিয়েছি এই গাছটায়।
এই গাছটায় আবার দিইনি, কিন্তু এই গাছটাতে দিয়ে রেখেছি, কারণ এই গাছটায় একটু ফাঙ্গাল অ্যাটাক হচ্ছিল বলে আমার মনে হচ্ছিল। তো এরকমভাবে যদি একটু ছড়িয়ে রাখেন বা মাটিটা যখন রেডি করছেন তার সাথেই অ্যাড করে দিন, তাহলে দেখবেন গাছটা আরও ভালো থাকবে এবং আরও সুন্দরভাবে তাড়াতাড়ি বড় হতে শুরু করবে। তো এইভাবে মাটি রেডি করলেই রজনীগন্ধা গাছের পক্ষে যথেষ্ট। এবার বলি খাবার দাবার। দেখুন, খুব একটা খাবার দাবারের চাহিদা কিন্তু ওর নেই, তবে হ্যাঁ, এখন তো বর্ষাকাল, এখন আরোই খাবার দাবারের চাহিদা থাকবে না, কারণ যেহেতু বর্ষার জল থেকেই ওর যেটুকু খাবার দরকার সেটুকু ও পেয়ে যাবে। আর যখন আপনি রিপোর্ট করছেন তখন তো কিছুটা ভার্মি কম্পোস্ট অ্যাড করেই দিচ্ছেন, তো তার থেকে ও যথেষ্ট পরিমাণে খাবার পাবে। তো এক্সট্রা আর কোনো খাবার দাবার এই মোমেন্টে দেওয়ার দরকার আছে বলে আমার মনে হয় না, কারণ আমি কিন্তু আমার গাছগুলোতে এই যে দেখুন স্টিক বেরোচ্ছে, এদেরকে কিন্তু আমি সেভাবে আর কোনো খাবার দাবার দিচ্ছি না। যদিও এই গাছগুলো কিছুদিন আগেই এখানে বসানো আছে, তো যাই হোক, এখনও যারা করবেন ওইটুকু খাবারই যথেষ্ট, ওর থেকে বেশি এই মোমেন্টে আর দরকার নেই। তো এ তো গেল খাবার দাবারের ব্যাপার। এবার আসি আসল বিষয়, যেটা হচ্ছে যে এই যে গাছগুলো আনছেন বা বাল্ব আনছেন, আনার পর যখন গাছ বেরোচ্ছে, তখন এই এমন একটা গাছ রজনীগন্ধা যে এটাও কিন্তু ওই যে গ্লাডিওলাস বলুন বা যে লিলি বলুন, এদের মতোই বাল্বগুলো যদি একবার থেকে যাচ্ছে, তো তাহলে কিন্তু আর মানে ফার্দার আপনার বাগানে ফিউচারে এই রজনীগন্ধা গাছ কিন্তু কিনতে হবে না। এর বাল্ব থেকেই যে দেখুন আস্তে আস্তে গাছ বেরোতে শুরু করবে। এই যে আমার অলরেডি কিন্তু এই যে বেরোচ্ছে পাশ দিয়ে, দেখুন এই যে দুটোরই কিন্তু পাশ থেকে গাছ বেরোনো শুরু হয়ে গেছে, এবং এর থেকেই আস্তে আস্তে অনেক গাছ হয়ে ভরে যাবে। তো সেই জন্য চেষ্টা করবেন যে জায়গায় গাছটা বসাবেন, মানে টব বা গ্রো ব্যাগ, একটু বড় বা একটু লম্বা জাতীয় হলে সুবিধে, যাতে ওরা ভালো করে একটু স্প্রেড করতে পারে, তাহলে আপনারই গাছের সংখ্যা বেড়ে যাবে আর কি, এই আর কিছুই না। তো এই গেল রজনীগন্ধার জায়গা বা সয়েল মিডিয়া যেটা রেডি করবেন সেটা। আর ফুল আনার ব্যাপারে যেটা করতে হবে, এই যে স্টিক বেরোচ্ছে, এবার একটা স্টিক তো একবারে বেরোবে, একসাথে তো একাধিক স্টিক বেরোবে না, কিন্তু আমাদের তো প্রিপারেশন নিয়ে রাখতে হবে যাতে এই ফুলগুলো ফোটা শেষ হতে হতেই আবার স্টিক বেরোতে থাকে এবং আবার ফুল রেডি হতে থাকে। তো সেক্ষেত্রে এই মোমেন্টে কিছু পরিচর্যা করতে হবে। পরিচর্যা বলতে খাবার দিতে হবে। তো খাবার যেটা আমি করে থাকি, একদমই কোনো খাবারই দিই না, যে খাবারটা একটুখানি দিই সেটা হচ্ছে বায়ো পটাশ। দেখুন, সেক্ষেত্রে ফুল গাছ যখন, আপনারা চাইলে আপনারা কিন্তু এমওপি বা এসওপিও দিতে পারেন, যেগুলো রাসায়নিক, তো সেগুলো ইউজ করতে পারেন যদি চান, কিন্তু আমি বলবো অ্যাভয়েড করতে, এই কারণে যে হয়তো সাময়িকভাবে অ্যাকশনটা খুব তাড়াতাড়ি হবে, ফুলও হয়তো তুলনামূলক বেশি হতে থাকবে, কিন্তু মাটিটা কিন্তু আস্তে আস্তে খারাপ হতে থাকবে। কারণ আমরা ছাদ বাগানে একটানা মাটিই কিন্তু বছরের পর বছর ইউজ করতে পারি, যেভাবে আমি বলেছি যে পুরনো মাটিকে রিচার্জ করে নিতে। যদি সেই ভিডিওগুলো আপনারা দেখে থাকেন বা যদি না দেখে থাকেন, সময় করে কোনো সময় একটু দেখে নেবেন, তাহলে কিন্তু মাটি খুব একটা চেঞ্জ করার দরকার হয় না। তার কারণ জৈবভাবে বাগান করার এই অ্যাডভান্টেজগুলোই কিন্তু আমরা পাই। আর যদি রাসায়নিক সার ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে সেই মাটিটা এক দুবারের পর কিন্তু আর ব্যবহারযোগ্য থাকে না। তো যাই হোক, আমি যেটা ইউজ করি বায়ো পটাশ, এই যে দেখুন অলরেডি আমি কিন্তু আমার এই যে দিকে যে ছোট ছোট কালো কালো মতো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা, এই যে এগুলো ছড়িয়ে রেখেছি। এবং এগুলো ছড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে এগুলো তো স্লো রিলিজ করবে, তো এই যে স্টিকগুলো বেরোচ্ছে এবং এগুলো আস্তে আস্তে ফুল ফোটার পর থেকে তার মধ্যে এইগুলো যখন মাটিতে অ্যাবজর্ব হয়ে যাবে, তারপর কিন্তু আবার সাইড থেকে স্টিক বেরোতে শুরু করে দেবে এবং আস্তে আস্তে সেখান থেকে আবার ফুল হবে। তো কন্টিনিউয়াস প্রসেসে যাতে সেটা হয়, সেই কারণেই আমি কিন্তু এই বায়ো পটাশগুলো অ্যাডভান্স ছড়িয়ে রাখি। তো খাবার বলতে এই সিজনে আমি এইটাই ইউজ করি, এর বাইরে আর কিছু দিই না। আর যেটা করি সেটা দেখুন, আপনাদের তো আমি বলি যে আমি মোটামুটি 15 দিন অন্তর এই বর্ষাকালে মাইক্রোনিউট্রিয়েন্টস ইউজ করি। তো সেই মাইক্রোনিউট্রিয়েন্টস যখন আমি গাছে স্প্রে করি, তখন এই গাছগুলোতেও স্প্রে করে দিচ্ছি। একই সাথে সব ফুল গাছ বা ফল গাছ যেগুলো আমার প্রয়োজন মনে হচ্ছে, সেই সব ধরনের গাছেই কিন্তু আমি মাইক্রোনিউট্রিয়েন্টসটা দিয়ে দিই। কারণ কি, যে ধরনের ডেফিসিয়েন্সি এদের হয়
বা যে খাবারের চাহিদাগুলো এদের দরকার লাগে, তো সেগুলো বেশ পরিমাণ বর্ষার জল থেকেই ওরা পেয়ে যায়। আর যে সামান্য জিনিসগুলোর অভাব ওদের হচ্ছে, সেই অভাবটা কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টসই পূরণ করে দিচ্ছে। তো এছাড়া এক্সট্রা করে আর কোনো খাবার বা কোনো তরল সার একদমই আমি কিন্তু ইউজ করি না। তো যাই হোক, এইভাবে করেই আমার বাগানে রজনীগন্ধা যথেষ্ট ভালোই হচ্ছে। তো আপনারাও কিন্তু এই জিনিসগুলো ইউজ করতেই পারেন, এবং করে যে সুন্দর ফলাফল পাওয়া যাবে সেটা কিন্তু আমার মনে হয়। তার কারণ দেখুন, মনে হওয়ার কারণ একটা অবশ্যই থাকে, যে আমি সবসময় নিজে আগে অ্যাপ্লাই করে দেখি যে সেটা ঠিকঠাক হচ্ছে কি না, তবেই সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আমি দেখেছি আমার বাগানে সেটা হচ্ছে, তো সেই কারণেই আমি এই কথাটা বললাম। আর পোকামাকড়ের উপদ্রব তো খুব একটা হয় না। আর ফাঙ্গিসাইড অ্যাজ ইউজুয়াল যেরকম সব গাছে দিই, একেও দেব। আর পোকামাকড়ের উপদ্রব হয় না বলে যে একবারে স্প্রে করব না কোনো কিছু, সেটা নয়। ওই যে আমি সবসময় বলি, যেরকম সব গাছে রুটিন মাফিক একবার করে আমরা ফাঙ্গিসাইড পেস্টিসাইড স্প্রে করি, সেরকম ওদেরকেও একটু স্প্রে করে দেবেন। ব্যাস, এইটুকু পরিচর্যাই যথেষ্ট এই রজনীগন্ধা গাছের জন্য এই সময়। তবে হ্যাঁ, এবার বলি কিছু কথা, যে প্রিকশনগুলো আমাদের নেওয়া দরকার, সেটা হচ্ছে, যদি এই মোমেন্টে আপনারা রজনীগন্ধা গাছ নিয়ে এসে বসান, তাহলে সেক্ষেত্রে রিপোর্ট করার পর কখনোই এই রকম খোলা ছাদ বা যেখানে ডিরেক্ট বৃষ্টি এসে ওর গোড়ায় পড়তে পারে এই জায়গাগুলোতে, সেই রকম জায়গায় কিন্তু রাখবেন না। তার কারণ দেখুন, সবে সবে আপনারা রিপোর্ট করছেন, এবং রিপোর্ট করার পর ওর মাটি যথেষ্ট আলগা থাকবে, গোড়াও যথেষ্ট আলগা থাকবে। তো সেক্ষেত্রে যদি এরকমভাবে প্রচণ্ড বৃষ্টি মাঝে মাঝেই হচ্ছে, এবং তাতে ও কিন্তু সেইভাবে সামাল দিতে পারবে না নিজেকে, এবং তখন গোড়া নড়ে গেলে কিন্তু গাছ মরে যাওয়ার বা বাল্বগুলো প্রচণ্ড জল পেয়ে পচে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই কারণে চেষ্টা করবেন একটু, যে জায়গায় ওদের গায়ের মধ্যে জলটা লাগুক কোনো অসুবিধা নেই, কিন্তু গোড়াটা যাতে জল না লাগে সেরকম একটা আলো বাতাসযুক্ত জায়গায়, এক কথায় ব্যালকনি যদি থাকে তাহলে ব্যালকনিতে রেখে দিন, তাহলেই কিন্তু এই গাছগুলো একদম সুন্দর থাকবে। আর বলি, যদি স্টিক বেরিয়ে যায় তাহলে চেষ্টা করবেন, এই যে দেখুন একটু বড় হয়ে গেছে এই স্টিকটা, আমি কিন্তু সঙ্গে সঙ্গে একটা অবলম্বন দিয়ে দিয়েছি, এবং এইভাবে যদি একটা করে অবলম্বন দিয়ে স্টিকগুলোকে বেঁধে দেন, তাহলে গাছটাও অনেক ভালো থাকবে এবং ফুলগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ফুটবে। তো এই হলো রজনীগন্ধা গাছের পরিচর্যা। এই সামান্য পরিচর্যার মাধ্যমে কিন্তু আমরা এত সুন্দর একটা ফুল আমাদের বাগানে অনায়াসেই রাখতে পারি। তো যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন কিন্তু। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়। টাটা।